আশা করি সবাই ভালো আছেন। উৎসবের দিনগুলো সকলের আশা করি ভালোই কাটলো। যা হোক, দুর্গাপুজো কালী পুজো শেষ, তো আমি আবার আমার নতুন ভিডিও নিয়ে হাজির। তো এই ভিডিওটা প্রথমেই বলে রাখি একটু লম্বা। এই ভিডিওটার শীর্ষক হচ্ছে যে বিশ্বব্যাপী লেফট উইং পলিটিক্স, বাম রাজনীতি বা বাম কেন্দ্রিক রাজনীতির আমরা একটা অ্যাসেসমেন্ট করব এবং পশ্চিমবঙ্গে এর প্রভাবটা কি। তো প্রথমেই বলে রাখি, এটা মানে পৃথিবীতে এবং ভারতে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট আন্দোলনের যে মেজর ইভেন্ট সেগুলো নিয়ে আলোচনা, এবং আজকের দিনে এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট এইটা জানান দেওয়ার জন্য যে আজকে পশ্চিমবঙ্গে রাজনৈতিকগত পরিবর্তন করতে গেলে তৃণমূলের সাথে রাজনৈতিক বিজেপির লড়াই সিপিএমের সাথে বা সিপিএমের লড়াই তৃণমূলের সাথে, এটার থেকে অনেক আগে যে লড়াইটা বিজেপিকে বা যেই ক্ষমতায় আসুক, এক্ষেত্রে বিজেপি কারণ নাম্বার ওয়ান অপোজিশন পার্টি বিজেপি, সেক্ষেত্রে চেঞ্জ হলে বিজেপির আসার চান্সটাই বেশি। সেক্ষেত্রে বলি, যদি বিজেপিকে আসতে হয় তাহলে এই মানে গত 50-55 বছরের যে কমিউনিস্ট গার্বেজগুলো, সেই রাজনৈতিক বোধটাকে বিজেপি এলে বিজেপিকে হারাতে হবে। তো প্রথমে শুরু করি, আমরা শটাং ফিরে যাই 1950-এর দশকে। 1950-এর দশকে আমরা যদি সারা পৃথিবীতে কমিউনিস্ট আন্দোলন বা কমিউনিস্ট রাজনীতির দিকে ফিরে তাকাই, আমরা দেখব যে প্রবল একটা মতপার্থক্য তৈরি হয় চায়নার মাও জেডংয়ের সাথে স্টালিন পরবর্তী বা স্টালিনের শেষ সময়ের রাশিয়ান কমিউনিজমের। এবং সেটার অন্যতম কারণ কি, সোভিয়েত কমিউনিজম যেটা বলে যে পিসফুল কোএক্সিস্টেন্স উইথ এভরিবডি, যেটা আমি যদি খুব ভুল না হই এটা স্টালিনের শেষের দিক থেকেই উঠে এসেছিল। এবং নিকিতা স্টালিনের পরে যে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সব থেকে প্রধান জেনারেল সেক্রেটারি বা প্রেসিডেন্ট যেটা ওদের হয়, পলিট ব্যুরোর যেটা হেড হয়, স্টালিনের পর নিকিতা মানে সব থেকে বড় নেতা হিসেবে যে ইমার্জ করে বিশ্বজুড়ে, নিকিতা সার্গেরি ক্রুশ্চেভ। যে নিকিতা ক্রুশ্চেভ কলকাতাতেও এসেছিল জ্যোতি বসুর সময় অনেকদিন পরে। তো পিসফুল কোএক্সিস্টেন্সের কথা সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত কমিউনিজম বলাতে মাও অত্যন্ত ক্ষিপ্ত হন। চাইনিজ কমিউনিস্ট যে বলে যে এটা তো সরাসরি মার্কসিস্ট পলিটিক্সের সাথে গদ্দারি। কোএক্সিস্টেন্স মানে প্রোলেটেরিয়েট আর যে অপ্রেসার, তারা দুজনে একে অপরের সাথে করবে কি করে। তো এই ফাটলটা আমাদের ভারতীয় কমিউনিস্টের মধ্যে দেখা দেয়। ভারতীয় কৃষক আন্দোলন বা ভারতীয় কমিউনিস্ট আন্দোলন প্রথম যেটা খুব বড় আকার ধারণ করে সেটা তেলেঙ্গানায় কৃষক আন্দোলন, যে তেলেঙ্গানায় এমার্জ করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এবং তারপরে 1954 সালে কেরালায় ইএমএস নাম্বুদ্রিপাদের প্রথম কমিউনিস্ট সরকার হয়। প্রথম কৃষক আন্দোলন বা প্রথম কমিউনিস্ট সরকার তো পশ্চিমবঙ্গের কলকাতায় হয় না, সেটা শুরু হয় 50 কি 51 দিয়ে তেলেঙ্গানার কৃষক আন্দোলনের থ্রু দিয়ে, এবং সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং কেরালায় প্রথম ইএমএস নাম্বুদ্রিপাদের কমিউনিস্ট সরকার হয়, যেটাকে পরে বেআইনিভাবে নেহেরু সেটাকে 355 কি 356 ধারা লাগিয়ে সে সরকারটাকে করে। কারণ নেহেরুদের যুক্তিও যে একদম ভুল তা না, কারণ প্রচুর চাইনিজ ইনফ্লুয়েন্স অ্যান্ড রাশিয়ান ইনফ্লুয়েন্স ডাইরেক্টলি সেখানে হচ্ছিল, যাও সেগুলো অন্য বিষয়। তো তারপরে আমরা দেখেছি সাইনো ইন্ডিয়া যে ওয়ার হয় 1962-তে, তার আগে থেকেই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মধ্যে একটা ভীষণ ওদের নিজেদের মধ্যে মারামারি, মানে আদর্শগত একটা তফাৎ দেখা দেয়। পরে যেটা সিপিআই এর অজয় ঘোষ,
শ্রীপাদ অমৃত ডাঙ্গে, এরা সোভিয়েত রাশিয়ান কমিউনিজমের পথ ধরেই থাকেন এবং তার নাম পুরনো নামেই তারা থাকেন সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আর পি সুন্দরাইয়া, বিটি রণদিভে, হরকিষণ সিং সুরজিৎ, ইএমএস নাম্বুদ্রিপাদ, জ্যোতিপ্রকাশ বসু বা জ্যোতি বসু, এরা সকলে চাইনিজ কমিউনিজমের দিকে গেছেন এবং ভেঙে হয় সিপিআইএম। এবং এটাও সত্যি যে যারা মানে টিবেট ইস্যুকে কেন্দ্র করে চায়না যখন ইন্ডিয়া অ্যাটাক করে, তারা এটা মানতেই নারাজ যে চায়না ইন্ডিয়া অ্যাটাক করে, তারপরে ইন্ডিয়া ইজ দ্য অ্যাগ্রেসর। ঠিক আছে, তো সিপিআই এর 0.5% ন্যাশনালিস্টিক ভিউ থাকলেও মানে সিপিআইএম এর তো ততটুকুও নেই। কারণ আমরা ইতিহাস থেকে জেনেছি VS অচ্যুতানন্দন, তখন যিনি সিপিআই এর সেন্ট্রাল কমিটির একটা যুব নেতা ছিলেন, তিনি কেরালায় মানে ইন্ডিয়ান সেনাবাহিনীর জন্য একটা মানে রক্ত মানে সংগ্রহ শিবির করেন। কেন মানে ইন্ডিয়ান সোলজার্সদের জন্য রক্ত সংগ্রহ শিবির করা হয়েছে বলে তাকে কিছুদিন পার্টি থেকে সাসপেন্ড করা হয় বা শাস্তি দেওয়া হয়। হি ওয়াজ ডিমোটেড বেসিক্যালি। VS অচ্যুতানন্দন, যিনি পরে কেরালার দুবার মুখ্যমন্ত্রী হন, সিপিএম মুখ্যমন্ত্রী হন। যাও, এই তথ্যের ইতিহাস। তো যে মানে দ্বন্দ্বটা তৈরি হয় ওদের মধ্যে যে আমরা মানে কমিউনিস্ট ভাবধারাটা রাশিয়ান নেবো, সোভিয়েতের নেবো, না চায়নার নেবো। সিপিআই সোভিয়েতের নেয়, এরা চায়নার নেয়। কিন্তু দ্য ডিফারেন্স বিটুইন সিপিআইএম অ্যান্ড নকশাল যেটাকে বলা হয়, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি অফ মাওয়িস্ট তখন নাম ছিল, কমিউনিস্ট পার্টি অফ, যার নেতা হয় চারু মজুমদার এবং কানু সান্যাল। চারু মজুমদার এবং কানু সান্যাল এরা প্রত্যেকে সিপিআইএম এর মানে রাজ্য স্তরের মেম্বার সদস্য ছিল, কিন্তু এরা বলে যে এটা সঠিক কমিউনিজমের পথ নয়। গণতন্ত্রকে মেনে নেওয়া বা ভারতের মতো একটা অখাদ্য দেশের সংবিধানকে মেনে ইলেকশনে মানে এই করাটাও তো একটা কি বলবো, একটা সাম্যবাদ বিরোধী কাজ। মানুষ যা ঠিক করবে, বন্দুকের নলে ক্ষমতার উৎস। সিপিআইএম ভেঙে তারা আবার কমিউনিস্ট পার্টি অফ মাওয়িস্ট বানায়, যেটাকে আমরা নাক্সালাইট বা নকশাল ইত্যাদি ইত্যাদি বলে থাকি। আমি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি নিয়ে কথা বলার আগে এই প্রাগৈতিহাসিক যুগ না হলেও 1950, 60, 70 দশকের কেন এই কমিউনিস্টের ইতিহাসটা আপনাদের জানিয়ে রাখলাম, আপনাদের মনে করালাম, রাদার জানিয়ে রাখলাম বলাটা আমার ক্ষেত্রে তো ধৃষ্টতা। যে কোনো অ্যানালিসিস করার আগে তার প্রিলিউডটা একটা জানলে আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয়। এবার আমি পশ্চিমবঙ্গে আসার আগে গত 10 থেকে 15 বছরে পৃথিবীর বিভিন্ন দেশে যে ইলেকশন হয়েছে, অন্তত গত 10 বছরে, আমরা তার একটা সার্ভে করি। ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড, আমি যদি আপনাদেরকে ডেটা দেখাই। আমি একটা রিসার্চ করলাম পারপ্লেক্সিটিতে এবং সেই রিসার্চের জাস্ট আ মোমেন্ট, অ্যালাউ মি, পলিটিক্যাল শিফট ইন, এটাকে কি বড় করা যায়? এক সেকেন্ড, হ্যাঁ বড় করা যায়। হ্যাঁ, পলিটিক্যাল শিফট 2015 থেকে 2025 বিশ্বের। প্রথমে হচ্ছে অস্ট্রেলিয়া, যেটা আগে একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল সিস্টেম ছিল, মানে সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টির রাজত্ব ছিল অস্ট্রেলিয়ায়, ক্যানবেরায়। সেটা 2021-এর পর সেটা একটা সেন্টার লেফট একটা পলিটিক্যাল পার্টি। বেশ, তাহলে একটা সেন্টার থেকে লেফটে গেছে অস্ট্রেলিয়া। ইন্ডিয়া থ্রু আউট লাস্ট 10-15 বছর ধরে একটা সেন্টার রাইট পলিটিক্যাল সিস্টেম বিজেপির। তারপরে মেক্সিকো আমরা প্রত্যেকে জানি, যেটা কিনা একটা লেফটিস্ট পলিটিক্সের মানে একটা গড় যাকে বলা হয়, এবং যে কমিউনিস্ট পার্টি অফ মেক্সিকোর প্রতিষ্ঠাতা একটা বাঙালি, MN রয়, মানবেন্দ্রনাথ রয়, AKA নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তো মেক্সিকো গত মানে 2015 থেকে 2017-18 অবধি একটা লেফটিস্ট সরকার ছিল, কিন্তু 2017-18 থেকে একটা
সরি একটা সেন্ট্রিস্ট পড়ো ছিল, এটাও একটা লেফটিস্টে আছে। আর্জেন্টিনা, মানে কি বলবো, আর্জেন্টিনা যেটা লেফটিস্ট একটা রাজনীতি ছিল, আর্জেন্টিনা ইজ কমপ্লিটলি টার্ন ইনটু ফার রাইটিস্ট, যারা ওপেনলি ইসরায়েলকে সাপোর্ট করে। এবং আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট সে বলে আই এম এ ফ্যান অফ ইসরায়েল। এনিওয়ে, আর্জেন্টিনায় কিন্তু কোনো জায়োনিস্ট মুভমেন্ট নেই। দে আর হাইলি ক্যারিড অ্যাওয়ে বাই ইসরায়েলস টেকনোলজি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড দ্য ওয়ে ইসরায়েল ইজ পারফর্মিং। ব্রাজিল যেটা একটা সেন্ট্রিস্ট লেফটিস্ট ছিল, সেটার প্রতি 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়। ইটালি যেটা সেন্ট্রিস্ট পলিটিক্স ছিল, কমপ্লিটলি ফার রাইটে কনভার্টেড হয়েছে। মানে মনে চাইছি যে অধিকাংশ বড় দেশ, 2025 সালেই জাপানে ইলেকশন হলো এবং 2025 সালে জাপানে ফার রাইটিস্ট পলিটিক্যাল পার্টি, অ্যান্টি ইমিগ্রেন্টস একটা পার্টি, যারা জাপানে জিতেছে। তো আমি যেটা বলতে চাইছি, আমরা মানে অধিকাংশ দেশে যদি দেখি, 70% দেশে যে পলিটিক্যাল চেঞ্জ বা পলিটিক্যাল পাওয়ারের রিটেনমেন্ট, সেটা কিন্তু নন লেফট বা নন লেফট সেন্ট্রিক পলিটিক্যাল, ইদার সেন্টার রাইট অর রাইট। বিজেপি যেমন একটা রাইট, ঠিক আছে, ব্রাজিল যেমন একটা সেন্টার রাইট, জাপান যেমন একটা ফার রাইট, ইটালি যেমন একটা ফার রাইট, আর্জেন্টিনা যেমন একটা ফার রাইট, ইত্যাদি চিতে। তো স্প্যানিশ লেফট ছিল, সেন্টার এলো, সেন্টার রাইটিস্ট। মুভমেন্টটা রাজনীতির কি দিকে যাচ্ছে, যেখানে আজ থেকে 20 বছর আগে আমরা যখন ছোট, মানে আমি ল্যাটিন আমেরিকার কথাগুলোই বলি, একটা বাংলার প্রত্যন্ত একটা ছোট শহর বর্ধমানের ছেলে, ল্যাটিন আমেরিকার দেশ বলতে ফুটবল, পেলে, ম্যারাডোনা, ঠিক আছে, ক্যারেকা, ভালদেরামা, এটসেট্রা এটসেট্রা, আমরা যখন ছোট স্কুলে পড়ি, ঠিক আছে। তারপরে একটু বড় হচ্ছি, ল্যাটিন আমেরিকান দেশগুলো মিস ওয়ার্ল্ড জিতছে, যা হয় পুরকি, ঠিক আছে, ভেনিজুয়েলান উইমেন, আর্জেন্টিনান উইমেন, ব্রাজিলিয়ান উইমেনরা বিউটিফুল হয়। কিন্তু তাদের দেশে রাজনীতি কি, আমরা খুব ছোটবেলাতে কিন্তু লেফটিস্ট রাজনীতি, যে কিউবার ফিডেল কাস্ট্রো, ঠিক আছে, যে আরে চে গুয়েভেরা তো বেসিক্যালি আর্জেন্টিনার ছিল, তাই না, চে গুয়েভেরা। তো আমরা সেই ল্যাটিন আমেরিকা, পেরু টার্ন ইনটু আ সেন্ট্রিস্ট, ঠিক আছে, সেন্ট্রাল উরুগুয়ে, আর্জেন্টিনার মতো একটা সেন্টার রাইট পলিটিক্যাল। তো বিশ্বব্যাপী পৃথিবী থেকে কিন্তু পৃথিবীর পলিটিক্যাল পোলারাইজেশন কিন্তু পোলটা কিন্তু আস্তে আস্তে সেন্টার থেকে, মানে লেফট সেন্টার থেকে আস্তে আস্তে সেন্টার রাইট বা রাইটের দিকে যাচ্ছে। এক্সেপশন হচ্ছে আমাদের কেরালাতে। এবার আসি ভারতবর্ষে। কেরালাতে সিপিআইএম সরকার আছে, কিন্তু 2024 সালে কেরালা, মানে যে সারা ভারতবর্ষ জুড়ে যে জেনারেল পার্লামেন্ট ইলেকশন হলো, সেখানে সিপিআই একটা এমপি সিট পেয়েছে, আরএসপি একটা এমপি সিট পেয়েছে, 2টো সিট, 12টা না 14টা বোধহয় কেরালায় এমপি সিট আছে, এবং বাকিগুলো 16টা পেয়েছে, 16টা না 17টা পেয়েছে, সরি, একটা পেয়েছে বিজেপি, আর বাকি পেয়েছে কংগ্রেস আর আইইউএমএল, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। মোদ্দা কথাটা যেটা হচ্ছে, ভারতবর্ষ এবং পৃথিবীতে একটা সেন্ট্রিস্ট সেন্টার রাইট টুয়ার্ডস পোলটা শিফট হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে গত 50 বছরে, মানে 48 বছর, 1975 থেকে যদি আমরা 2025, 50 বছরে দুবার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। 1977 সালে জ্যোতি বসু এবং 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়। 1977 সালে যখন জ্যোতি বসু রাজনৈতিক ক্ষমতায় আসেন, অ্যাবসলিউটলি ভারতীয় সংবিধান অনুযায়ী, ভারতীয় ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটা স্টেপ ওনার লেফট সেন্ট্রিক স্টেপ। কি ভূমি সংস্কার, জমি যার, লাঙল যার জমি তার। সেটা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের আর্থিক ক্ষতি করেছে, এ নিয়ে আমি অনেক ভিডিওতে অনেক চেঁচিয়েছি, আজকে নতুন করে বলবো না, কিন্তু স্টেপগুলো আমরা দেখি। সিদ্ধার্থ শঙ্কর রায়ের 75 সাল, 74 সাল, 2 পয়সা কলকাতা শহরে বাস ভাড়া বাড়লো, অন্তত 30টা বেশি বাস পড়ালো, হতে দেবো না, করতে দেবো না, বিড়লা তোমরা মানুষের রক্ত চোষো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে, মানে প্রচণ্ড ম্যাসিভ ট্রেড ইউনিয়ন। 1991 সালে কেন্দ্রে নরসিংহ রাও সরকার যখন মানে
ইকোনমিক পলিসি ওপেন করে, গ্লোবালাইজেশন ইন্ডিয়ায় শুরু হয়, তখন দিকে দিকে সিপিএমরা কম্পিউটার ভাঙা, কম্পিউটার এলে কাজ যাবে, এটসেট্রা এটসেট্রা। এবং 2001 সালে জ্যোতি বসু সরে গিয়ে, ওদের পার্টির আভ্যন্তরীণ ডিসিশন, এনিওয়ে নান অফ মাই বিজনেস, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হন। এবং যে 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 জিনিসগুলো, ইংরেজি চলতে দেবো না, হতে দেবো না, ইংরেজি হচ্ছে কলোনিয়াল লোকেদের ভাষা, গ্রাম বাংলার লোক, বাঙালির ছেলে বাংলা শিখবে, কিন্তু আমার নাতনিরা ধপ্তরস্ত দার্জিলিং এর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। তো জ্যোতি বসুর আলট্রা লেফট সেন্ট্রিক পলিসিগুলো, এক্সেপ্ট ওয়ান, নিজের ছেলে চন্দন বসুর ইন্ডাস্ট্রিয়াল কারখানা এবং সিইএসসি মানে ক্যালকাটা ইলেকট্রিক কর্পোরেশন এন্টার আজ অবধি গোয়েঙ্কাদের হাতে থাকা, ঠিক আছে। দুটো প্রবল, আমরা যদি দেখি, যেটা চায়নার কি বলবো ক্যাপিটালিস্ট, চাইনিজ ক্যাপিটালিস্ট টের দিকে, সেটা হচ্ছে নিজের ছেলে চন্দন বসুর বিস্কিট কারখানা এটসেট্রা কারখানা, এবং এন্টায়ার ক্যালকাটার যে ইলেকট্রিক সাপ্লাই করা হবে সেটা বম্বের, দিল্লির নকল করে গোয়েঙ্কাদের দিয়ে দেওয়া, যেটা আজও চলছে। এবং জ্যোতি বসু ক্ষমতায় থাকাকালীন চন্দন বসু যে পশ্চিমবঙ্গের অন্যতম বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল, মানে 2011-র অনেক আগে চন্দন বসুর ব্যবসা কি করে কেউ জানে না, নো ওয়ান নোস। 2001 সালে বুদ্ধদেব ভট্টাচার্য এলেন। 2001 সালে পশ্চিমবঙ্গে ইলেকশন হলো, বিধানসভা ইলেকশন হলো। তৃণমূল 2021 সালে যেটা বিজেপি 77টা সিট পেল, তৃণমূলও ওরকম কিছু ভালো মতো সিট পেল। মমতা প্রচুর চেষ্টা করেছিল, তখন এই ফোন আসতো, হয় এবার নয় নেবার, কিন্তু সিপিএম ভালোভাবে জিতলো। যেটা 2021 সালে তৃণমূল জিতেছে বিজেপির এগেনস্টে ভালোভাবে, কিন্তু তৃণমূল কংগ্রেস has made its footprint in West Bengal assembly politics. বুদ্ধদেব ভট্টাচার্য এসেই কি করলেন? ক্লাস 1 থেকে ইংরেজি, সেক্টর 5-এ এসিজি করো, স্পেশাল ইকোনমিক জোন করো, আইবিএম কে ডাকো, ইনফোসিসকে ডাকো, উইপ্রোকে ডাকো, একে ডাকো, তাকে ডাকো। এবং আবার 2006 সালে যে আবার ইলেকশন হলো, যেটাতে 35টা সিট পেয়েছিল তৃণমূল এবং বাকি প্রত্যেক কটা সিট পেয়েছিল দুটো, সরি, বিরোধীরা বোধহয় 35-40টা সিট পেয়েছিল, এবং যার বিরোধী দলনেতা বোধহয় পার্থ চট্টোপাধ্যায় হয়েছিল। আমার এখন একটা মনে পড়ে, বুদ্ধদেব ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়কে ডাইরেক্ট করে বলে, কিসের ভয়, কাকে এত ভয়, মানে মমতাকে কিসের এত ভয়, কারণ মমতা তখন এমপি। তো 2006 সালে মানে সিপিএম যাকে গোটা বাংলার কথা বলে জুতিয়ে যেতে, বুদ্ধদেব ভট্টাচার্যের এই যে প্রো লিবারাল পলিসি, ইকোনমিক লিবারাল পলিসিকে বাংলার মানুষ মোহর দেন। ছেলেমেয়েদের চাকরির একটু চান্সেস বাড়ে বলে হয়তো বা কি কারণ, 2006-এ বুদ্ধদেব ভট্টাচার্য জেতার পর নিরুপম সেনকে মন্ত্রী, মানে শিল্পমন্ত্রী, বা তার আগে থেকে ছিলেন, টাটা এটসেট্রা এটসেট্রা, আরো লিবারালাইজেশন করা হয়। এই অবস্থায় সিপিআইএম পার্টির মধ্যে বিরাট একটা দোদুল্যমান অবস্থা তৈরি, কারণ সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল হ্যাজ নেভার লার্নড আ লিবারাল পলিটিক্স অ্যাট অল। জ্যোতি দাস শেখায়নি, প্রমোদ দাশগুপ্ত শেখায়নি, কলকারখানা বন্ধ করতে শিখিয়েছে, কিভাবে কলকারখানা খুলতে হয় শেখায়নি। শুধু এমন নয়, বুদ্ধদেব ভট্টাচার্য মালয়েশিয়ায় সালেম গ্রুপ, যে সালেম গ্রুপকে ভারত সরকার ফিনান্সিয়াল প্রফলিগেসি মানে ফিনান্সিয়াল দুর্নীতির জন্য ব্ল্যাকলিস্ট করেছিল, বুদ্ধদেব ভট্টাচার্যর বক্তব্য ছিল, আমি পশ্চিমবঙ্গে শিল্প আনার জন্য সালেম গোষ্ঠীর কাছে যেতে চাচ্ছি, যার জন্য ওদের একে গোপালন ভবন থেকে যে নিউজ পেপারটা বেরোয়, পিপলস ওয়ার্ড বলে, বা ইফ আই এম নট রং, ওইটাই, এই প্রকাশ কারারদের যে গুরু, ঠিক আছে, ওড়িয়া ইকোনমিস্ট কি পটনায়ক, প্রভাস পটনায়ক, বুদ্ধদেব ভট্টা মানে নিজের পার্টি, প্রভাস পটনায়ক সেন্ট্রাল কমিটিরও মেম্বার ছিল, নিজের একটা স্টেটের চিফ মিনিস্টারকে গালিগালাজ করে, তারই প্রো ইকোনমিক পলিসিকে প্রবল গালিগালাজ করে। আমরা কি দেখলাম, এই যে ওনার এই পার্টি লাইন থেকে সরে এসে প্রচেষ্টা,
সেই প্রচেষ্টার বিরুদ্ধে অন্য একটা দল এলো, যারা টাটাকে তাড়ালো, সিঙ্গুলে কলকারখানা করতে দেবে না, তারা ক্ষমতায় থাকার পরও জায়গায় জায়গায় বেঙ্গল মিন্স বিজনেস এটসেট্রা এটসেট্রা ভাটের করে যায়। একটা নিও কমিউনিস্ট দল তৈরি হলো, যার নাম হচ্ছে তৃণমূল। আমি বারবার প্রতি ভিডিওতে বলেছি, কমিউনিস্ট মানেই তারা হাতুড়ি কাস্তে নয়। আজকের দিনে কমিউনিস্টরা, যারা কমিউনিস্ট আন্দোলনের মাথা হোতা, তারা দেখছে যে আর ওই লোকাল কমিটি, জোনাল কমিটি, কমিটি, রাজ্য কমিটি, এই রাজনীতি গেছে। এখন আমাদের কেজরিওয়াল নামক একটা অ্যানার্কিস্টকে তৈরি করতে হবে। এখন আমাদের মমতা ব্যানার্জি নামক একটা অ্যানার্কিস্টকে তৈরি করতে হবে। ওর ভাইপোর টাকা খাচ্ছে, পরের ব্যাপার। একটা পরিবার কেন্দ্রিক দল হোক, কি এলো গেল। কোনো অবস্থায় যেন আরএসএস সেন্ট্রিক একটা ন্যাশনালিস্টিক দল না আসে। কেজরিওয়ালের প্রবলেম, কেজরিওয়ালকে কেন বিদেশি শক্তি খাড়া করেছিল, যে ন্যাশনালিস্টিক পলিটিক্স যেন পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, ঠিক আছে, ব্যাঙ্গালোর ভিসিনিটি এরিয়া, নাগপুর, ইভেন নাগপুর যেটা মানে আরএসএস এর হেডকোয়ার্টার, সেখানেও কেজরিওয়াল প্রার্থী দেয়। এগুলোতে যেন এমার্জ না করে, মোটিভটা আলাদা করে দাও। একটা লোকাল কমিটি, জোনাল কমিটি, কমিটি, স্টেট কমিটি, সেন্ট্রাল কমিটি করতে যে অ্যামাউন্ট অফ পলিটিক্যাল মোবিলাইজেশন প্রয়োজন হয়, সেই পলিটিক্যাল মোবিলাইজেশন আমার দরকারই নেই। কেজরিওয়াল সারজি মাফলার, মমতা সকাল থেকে বিকেল অব্দি ভাট বকে যায়, যেটা নিয়ে কথা বলবে ভাট বকে যায়। কিন্তু আমরা নিও একটা লিবারাল কমিউনিস্ট ফেস তৈরি করি। সেই মমতার, আপনি যদি দেখেন আজকের মমতা, বুদ্ধ ভট্টাচার্য, জ্যোতি বসু, মমতার ইকোনমিক পলিসি, মমতার স্টেট গভর্নেন্স পলিসি বুদ্ধ ভট্টাচার্যের মতো নয়। ওয়েস্ট বেঙ্গলে আজকে যদি কেউ 300 একর জমি লাগে তার ইন্ডাস্ট্রি করতে, একটা এক্সাম্পল দিয়ে বললাম, বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি কারখানা করতে, মমতা বলবে আপনি, তার উপরে ওয়েস্ট বেঙ্গলে ল্যান্ড রিফর্ম হয়েছে, কোনো চাষি 1 একর জমিনে থাকতে পারে না, আপনি 30,000 জন চাষির সাথে কথা বলুন। খুব বড় বাংলা পক্ষওয়ালা মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে পশ্চিমবঙ্গ বাঙালি ছাড়া আর কিছু ভালোবাসে না, সেও পিছ পাওয়া বলবে সরি দিদি, আমি গুজরাট যাচ্ছি, বা আমি ওড়িশা যাচ্ছি, বা আমি আসাম চলে যাচ্ছি, থ্যাংক ইউ, নো থ্যাঙ্কস, 4-5টা ছেলেকে চাকরি দেবো, বাঙালি ছেলেকে চাকরি দেবো। মোর প্রোন টু জ্যোতি বাসু, ঠিক আছে, এটা করতে দেবো না। বিরোধী দলের কেউ বেরোলো, শুভেন্দুকে আটকাও, সুকান্তকে আটকাও। কেউ বলতে পারবে তৃণমূলের 2011 থেকে, বা অ্যাটলিস্ট 2016 সাল থেকে 2025 সাল অব্দি বিমান বোস কবার অ্যারেস্ট হয়েছে, মোহাম্মদ সেলিম কবার অ্যারেস্ট হয়েছে, বিকাশ ভট্টাচার্য কবার অ্যারেস্ট হয়েছে, সূর্য মিশ্র কবার অ্যারেস্ট হয়েছে, যে পরিমাণ কেস বিজেপিকে দেওয়া হয়েছে। তাহলে মমতার পলিটিক্স ইজ মোর প্রোন টুয়ার্ডস জ্যোতি বসু। হোক না ওর ভাইপোর টাকা নিচ্ছে, জ্যোতি বসুর তো ছেলে, তখন তো কংগ্রেস দিন রাত চিৎকার করতো চন্দন বসুর বেঙ্গল ল্যাম্প ফ্যাক্টরি এটসেট্রা এটসেট্রা। কি তফাৎটা কি? জ্যোতি বসু প্রধানমন্ত্রী হবে না, সেটা পার্টি সেন্টার কমিটি ঠিক করবে। মমতা কালকে বিজেপিতে জয়েন করবে না, কালকে বেনারসি শাড়ি পরে নাচবে, মমতা ঠিক করবে। কি এলো গেল? নিও কমিউনিজমদের কিচ্ছু এলো গেল না। এবং আজকের যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, বিজেপিকে শুধু তৃণমূল নামক একটা রাজনৈতিক দলের সাথে লড়াইটা নয়, লড়াইটা হচ্ছে, আমি যাকে মানে গালিগালাজ করে বলি, টালিগঞ্জিয়া এবং যাদবপুরি, এই যে মাইন্ডসেট আপনারা দেখেছেন, ঠিক ইলেকশনের 6 মাস আগে থেকে কৌশিক সেন, অপর্ণা সেন, কাকপ্রসন্ন এদেরকে নামিয়ে দিয়েছে। শ্রীজাত না সুজাত, যে ডটের বাচ্চাটা ত্রিশূলের ওপর কি সব লিখে শিব ঠাকুরকে গাল কিস্তি করে কবিতা লিখেছিল এটসেট্রা এটসেট্রা, দেখেছেন? কিছুদিন আগেই দেখলাম একটা মিডিয়া মানে একটা বাইট, যেখানে কৌশিক সেন বলছে বিজেপি হচ্ছে মোস্ট ডেঞ্জারাস পার্টি। আবার টালিগঞ্জকে নামাচ্ছে মানে আমি বকলমে ফিল্ম স্টার, টিভি স্টার এদের কথা বলছি। আমি টালিগঞ্জের সব লোক বিজেপি বা মানে ন্যাশনালিস্টিক নয় এটা কখনোই বলছে, বা যাদবপুরের নয় আমি কখনোই বলছিলাম। এই যে যাদবপুরকে নামাচ্ছে, এই যে টলিগঞ্জকে নামাচ্ছে, এইটা হচ্ছে মমতার হাতিয়ার। মমতার রাজনৈতিক লড়াইয়ে এই যে কেন মিমি, কেন নুসরত, মমতা জানে না যে গ্লাভস পরে লোকের সাথে হ্যান্ডশেক করে সে আমার নামটা কাফি।
নিও কমিউনিস্টদের ক্ষেত্রে কি এলো গেল? আজকে মোহাম্মদ সেলিম মুসলমানরা যেখানে আছে সেই জায়গায় জায়গায় ঘুরে প্রত্যেকটা এমপি সিটে দাঁড়াচ্ছে। জিতলে ভালো কথা, না জিতলে আমার তৃণমূল আছে। যেরকম করে হোক আরএসএস বিজেপিকে আটকাও, এক্স্যাক্টলি আরএসএস বিজেপির যেটা আইডিওলজি, যেরকম করে হোক এনি ফর্ম অফ লেফট কমিউনিজমকে আটকাও। বাংলার মানুষকে এইটা বিচার করতে হবে গ্লোবাল অডিয়েন্সের সাথে খাপ রেখে। যে 2015 থেকে 2025 অব্দি অধিকাংশ দেশে যখন রাজনীতিক পোলটা লেফট বা লেফট সেন্টার থেকে সেন্ট্রিস্ট বা সেন্টার রাইট বা এক্সট্রিম রাইটে যাচ্ছে, আমরা কোন পথটা বাঁচব? আমি মেনে নিতাম মমতা যদি নিদেন পক্ষে একটা বুদ্ধ ভট্টাচার্য হতো। বুদ্ধ ভট্টাচার্য অ্যাজ আ পার্সন বা অ্যাজ আ লিডার হিসেবে আমার কোনো প্রবলেম নেই। ওকে, আই কেয়ার আ ড্যাম ওয়েদার ও ঢাকুরিয়ার 2 কামরার ফ্ল্যাটে থাকে, ওর বউ মিনি বাসে চলে, আই কেয়ার আ ড্যাম। এর জন্য মানুষ ওকে ভোট দেয়নি। বাচ্চাদের চাকরি হোক, ওয়েস্ট বেঙ্গলের উন্নতি হোক, ওয়েস্ট বেঙ্গল তামিলনাড়ুর সাথে জিডিপি জিএসডিপি গ্রোথের লড়াই করুক, গুজরাটের সাথে লড়াই করুক, এর জন্য ওকে ভোট দিয়েছে। তার জন্য ওর বউ যদি লিমোজিন চড়েও করে আমার কোনো আপত্তি নেই। এই যে ভাবধারাগুলো, এই ভাবধারা গার্বেজগুলো ঢোকানো হয়। আজকে যদি মমতা চুরিচামারি চাপটেমি করেও পশ্চিমবঙ্গে মানে ঢেলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বর্মার আসতো, মাই ভোট শুড গো ফর মমতা। কারণ আমার স্টেটের এখন ইকোনমিক গ্রোথই প্রয়োজন। কেরালাতে সিপিএম এর সরকার আছে, তার ইকোনমিক ক্রাইসিসের কথা চিন্তা করুন বন্ধুরা। যাকে সুপ্রিম কোর্টে কেস ফাইল করতে হয় ইকোনমিক সেন্টারকে রিকোয়েস্ট করতে যে আমাকে ইকোনমিক বেল আউট করুন, নির্মলা সীতারামন বলে কি বেসিসে বেল আউটটা, কিসের বেসিসে করবো বলুন? তারপর প্রত্যেকটা স্টেট বলবে আমাকে বেল আউট করো, আমাকে বেল আউট করো। আপনাদের কি জিএসটির যেটা শেয়ার সেটা দেওয়া হচ্ছে না? হচ্ছে। তাহলে কেরালার ইকোনমি সব থেকে শিক্ষিত, মানে সোশ্যাল মিডিয়াতে ভেঙিয়ে বলে কেরালা স্যার 100% লিটারেসি স্যার, তা সেই তাহলে শিক্ষার মানে কি বলবো সাকসেসটা কি হলো? যখন কেরালার রেমিটেন্স ইকোনমিটা ভাটা পড়লো, কুয়েত থেকে, সৌদি আরবিয়া থেকে, দুবাই থেকে ভরে 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 লোককে ফেরত পাঠানো হলো। কেরালার ইকোনমি রেমিটেন্স ইকোনমি ছিল, আজকে ফুটুর ডুম, কেরালার ইকোনমি শেষ। কেন্দ্রীয় সরকারকে গিয়ে বলতে হচ্ছে আমাকে ইকোনমিক বেল আউট করুন। তাহলে সিপিএম কোনো অবস্থায় চেঞ্জ করতে গেলে কাকে করতে হবে? বিজেপিকে করতে হবে। এটা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে। এসআইআর হবে না হবে, সিপিএম বলছে 70 লক্ষ বাদ যাবে, বিজেপি বলছে 3 কোটি বাদ যাবে, তৃণমূল বলছে একটাও যদি বাদ যায় ঠ্যাং খোড়া করে দাও। আমি তর্কের মধ্যে যাবই না। মানুষ যদি নিজেরা একটা প্রো ন্যাশনালিস্টিক সরকার চায়, যে চেঞ্জটা আসামে হয়েছে, যে চেঞ্জটা উত্তরপ্রদেশে হয়েছে, বিজেপিকে 5টা বছর 7টা বছর দিয়ে যদি দেখা যায়, যদি বিজেপি কিছু চেঞ্জ করতে পারে, এর থেকে ওয়ার্স্ট তো হতে পারে না, হলে বেটার হবে। এবং বিজেপির লড়াইটা এটা রাজনৈতিক লড়াই। আর আদর্শগত লড়াই কি? যাদবপুর আর টলিগঞ্জের সাথে। যে যাদবপুর আর টলিগঞ্জের গুটি কয়েক লোক, আমার আপনার বাঙালি হিন্দুদের কথাই বেশিরভাগ বলছি দাদা, মুসলিমরা অন্য লেয়ারে থাকে। যদি নিজেরা চিন্তা করে মনে করতে পারে যে ধর্ম তখনই টিকবে যখন মানে কি বলবো আমার দেশ স্ট্রং হবে, আমি তাদেরকে অ্যাড্রেস করে কিছু বলছি না। তাহলে আপনারা যদি এদের কথা শুনে চলেন, আনফর্চুনেটলি লাস্ট দুটো ইলেকশনে 77 সালেও এন্টায়ার যে ওয়েস্ট বেঙ্গলের সো কল বুদ্ধিজীবী, এবং 2011 তো কথাই নেই, ঠিক আছে, যারা সিপিএম এর হয়েও বুদ্ধিজীবী গলা ফাটাতো এবিপি আনন্দে, তারা 2011 পর চটি চেটে নিয়েছে। আমরা নিজের চোখের সামনে দেখা। অরিন্দম সরকার, অরিন্দম শীল আর সুবোধ সরকার সিপিএম এর হয়ে চাচাতো এবিপি আনন্দে, কৌশিক সেন আর অপর্ণা সেন নন্দীগ্রামের তৃণমূলের বা এদের হয়ে চাচাতো। কিভাবে দুজনে আজকে পিসির মানে একদম ডান হাত বাঁ হাত। তো এইটা হচ্ছে রাজনৈতিক ওভারঅল বিষয়। মানুষকে সেটা চিন্তা করতে হবে যে আমার বুথে বিজেপি দিতে পারলো, যে প্রার্থী দিয়েছে সে আগে তৃণমূল করেছে, এখন বিজেপি করছে। আমি আপনি যদি বাইরে থাকি, তাহলে বিজেপি রাজনৈতিক করার লোকটা কোত্থেকে, মঙ্গল গ্রহ থেকে আনবে? এটা বলা খুব ইজি। সেই 2 নম্বরই লোক, তৃণমূল করা লোক। শুভেন্দু তো তৃণমূল করতো। আজকে আমি কাজের জন্য বম্বেতে, কেউ
ওয়েস্ট বেঙ্গলের ভালো চাই ইউএসএতে, কেউ গুড়গাঁওতে, তাহলে রাজনীতিটা করবে কে? তৃণমূল থেকে আনতে হবে, সিপিএম থেকে ভাঙিয়ে আমাদের আনতে হবে। কাজেই যদি মোদীকে দেখে ভোট দেয় পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা, চেঞ্জ হবে। আদারওয়াইজ আবার যদি যাদবপুর টলিগঞ্জ যেতে, আবার দেখুন কি হবে। তো এই জন্য আজকের এই ভিডিওটা আমি মডার্ন কমিউনিস্ট জিওপলিটিক্স, কমিউনিস্ট ধারা এবং ভারতে কমিউনিস্টদের যাদের কোশ্মিনকালেও ন্যাশনালিস্টিক পলিটিক্সের সাথে কোনো সম্পর্কই নেই, তারা কোনো অবস্থায় আজকে ভারতের রাজনীতি কোনো স্টেটে জিততে পারবে না। কেরালা তো হারতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ কি করে একটা নিও কমিউনিস্ট তৃণমূলকে জেতাবে? না কাকে জেতাবে? দিল্লি ইলেকশনের আগে প্রত্যেকে বলতো যে আবার কেজরিওয়াল আসবেন, আবার আরামসে কেজরিওয়াল দিল্লিতে জিতবে। সেটা পশ্চিমবঙ্গে হতে পারে। নমস্কার, ভালো থাকবেন।